ডিয়ার ভিউয়ার্স, তো আজকে তোমাদের জন্য প্রতিদিনের মতো একটা ট্রান্সলেশন ক্লাস নিয়ে এসেছি আমি। এই ট্রান্সলেশন ক্লাসে আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম, অর্থাৎ 2007 সালে যে পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম হয়েছিল, সেখানে যে ট্রান্সলেশন প্যাসেজটি তোমাদের পরীক্ষায় এসেছিল, সেই ট্রান্সলেশন প্যাসেজটি কিভাবে আমরা ইংরেজিতে সঠিকভাবে ট্রান্সলেট করতে পারি সেটাই দেখব। তো দেখে নেব আমাদের ট্রান্সলেশন প্যাসেজটি কি আছে, দেখে নাও। বলছে, দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজে মানুষ স্বভাবতই ভয় পায়। সাধারণত ছোট ছোট স্বল্পমেয়াদী কাজে মানুষের বেশি আগ্রহ, কারণ এতে অতি দ্রুত ফল পাওয়া যায়, কাজেই লাভ লোকসানের হিসেবও সহজে করা যায়। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কাজে ফল পাওয়ার আশা অনেক দূরে। এক্ষেত্রে লোকসান হলেও বহুদিন পরে তা বোঝা যাবে, তারপর নতুন করে আরম্ভ করা একেবারেই অসম্ভব। তো এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ। তো সবার প্রথমে মনে রাখি, ট্রান্সলেশন প্যাসেজটি করার জন্য লিটারাল ট্রান্সলেশন, অর্থাৎ যেমনটি বাংলায় লেখা আছে তেমনটি যদি করতে চাও বা করতে যাও বা করার চেষ্টাও করো, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার ট্রান্সলেশনগুলো কিন্তু ভুল হবে এবং ট্রান্সলেশনটা বড় বেমানান হয়ে যাবে, মূল বাক্যের সাথে একদমই কিন্তু সেন্সের মিল থাকবে না। তো যার জন্য আমরা চেষ্টা করব ভাবানুবাদ করার জন্য, অর্থাৎ সেন্টেন্সের মিনিং অটুট রেখে আমি চেষ্টা করব সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা। স্ট্রাকচারসগুলো আমি নিজের মতো করে করতে পারবো, বা স্ট্রাকচারসগুলো আমি নিজের মতো করে ইউজ করব, কিন্তু ভাবটা এক রাখবো। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে দেখে নিই ট্রান্সলেশন লাইন্সগুলোকে কিভাবে এক্সপ্লেইন করা যেতে পারে। দেখো, ফার্স্ট ওয়ান কি আছে, দীর্ঘমেয়াদী কোনো দুরূহ কাজে মানুষ স্বভাবতই ভয় পায়। তো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই সেন্টেন্সটি যেটা আছে এখানে, এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। দেখো, বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কেন কি, এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ, তাই না? এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ না? বলছে দীর্ঘমেয়াদী কোনো কাজে কি হয় না, মানুষ স্বভাবতই ভয় পায়। তো এটা তো ফ্যাকচুয়াল ট্রুথ, তো এটা একটা ঘটনা, মানে বাস্তব জীবনে এটা হয়ে থাকে। তাহলে ফ্যাকচুয়াল ট্রুথ হলে কি হয়? ফ্যাকচুয়াল ট্রুথ হলে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এসপিটি। স্ট্রাকচার কি? এর স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ V1 প্লাস অবজেক্ট। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে আমরা দেখে নেব যে বাক্যটি আছে সেই বাক্যের সাবজেক্টকে, কাজটি কে করছে, এই বাক্যে কাজ করছে হচ্ছে এই মানুষ শব্দটা, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, এবং ভার্ব হচ্ছে ভয় পায়। এটাকে কিন্তু অ্যাকশন ওয়ার্ড ধরতে পারি বা ধরবো। ওকে, তো দেখো এখানে আমি এই বাক্যটাকে এবার সাজালে কি হয়, প্রথমে সাবজেক্ট আনার কথা, তো আনি সাবজেক্ট এখানে ম্যান। ওকে, এবার দেখো এখানে একটা কথা আছে স্বভাবতই মানে ন্যাচারালি, তাহলে ন্যাচারালি কথাটা একটু অ্যাড করে দাও, ম্যান ন্যাচারালি। এবার দেখো কি আছে, ভয় পায়, তাহলে ভয় পায় হচ্ছে ভার্বটা বসাও, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। ন্যাচারালি ফিয়ার্স, তাহলে ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়া। হ্যাঁ, তো কিন্তু এখানে ভার্বের সাথে আমি এস যোগ করেছি, কেন বলো তো? কারণ ভার্ব এই যেখানে সাবজেক্টটা আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য কিন্তু আমি ভার্বের সাথে এস যোগ করেছি। ওকে, এবার দেখো এখানে একটা কথা লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে যে ভার্বটা ইউজ করেছি ফিয়ার্স, তো এবার ফিয়ার্স টু হোয়াট না, ফিয়ার্স টু আন্ডারটেক, অর্থাৎ অধিগ্রহণ করা, ফিয়ার্স টু আন্ডারটেক এনি লং টার্ম ডিফিকাল্ট অ্যাকশনস, অর্থাৎ দীর্ঘমেয়াদী মানে লং টার্ম, দুরূহ মানে কঠিন, ডিফিকাল্ট, এবং এখানে আমি অ্যাকশনস মানে কোনো কাজ বলতে অ্যাকশনসকে বলেছি আর কি, অ্যাকশনস বুঝিয়েছি কাজ বলতে। অর্থাৎ ম্যান ন্যাচারালি ফিয়ার্স, মানুষ সাধারণত ভয় পায়, টু আন্ডারটেক এনি লং টার্ম ডিফিকাল্ট অ্যাকশনস। দেখো কত ইজিলি সেন্টেন্সটা হয়ে গেল। চলো পরের সেন্টেন্সটা দেখে নাও। সাধারণত ছোট ছোট স্বল্প মেয়াদী কাজে মানুষের বেশি আগ্রহ। এক্ষেত্রে কিভাবে করব, এটাও কিন্তু এসপিটি। হ্যাঁ, এসপিটি মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এটা ফ্যাকচুয়াল ট্রুথ, এটা কিন্তু একটা ফ্যাকচুয়াল ট্রুথ, এফটি অর্থাৎ ফ্যাকচুয়াল ট্রুথ। তো এখানে দেখো সাবজেক্ট কি, সাধারণত ছোট ছোট স্বল্পমেয়াদী কাজে মানুষের বেশি আগ্রহ। তাহলে এখানে দেখো মানুষের মানে মানুষ সাবজেক্ট, আর এরকমভাবে করতে পারি, দেখো এখানে এরকমভাবে করেছি, দেখো ভাবানুবাদটা দে বলতে এখানে আমি মানুষের কথাই বলছি, যেহেতু আগের বাক্যে আমি ম্যান শব্দটা উল্লেখ করেছি।
হ্যাঁ, তো তাদের পরিবর্তে এবারে ম্যানের পরিবর্তে আমি দে কথাটা প্রয়োগ করলাম এবং দে হচ্ছে প্রোনাউন একটা, ঠিক আছে, প্রোনাউন। বুঝতেই পারছো আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি সেকেন্ড টাইম যখন সেই নাউনটাকে মেনশন করার প্রয়োজন পড়ে। তাহলে দে ইউজুয়ালি মানে কি বলতো, সাধারণভাবে দে ইউজুয়ালি শো মানে দেখায়। দেখানো কথাটা কিন্তু এখানে নেই বন্ধুরা, এই বাক্যে দেখানো কথাটা কোথাও উল্লেখ নেই, কিন্তু তা সত্ত্বেও এই শো কথাটা আমি নিয়ে এসেছি কারণ সেটা ওই সেন্সটাকে অটুট রেখেই নিয়ে এসেছি, বাক্যের মূল কথা ভাবনাটাকে এক রেখেই আমি আমার মতো করে সেন্টেন্সটাকে স্ট্রাকচার করছি। তাহলে দে ইউজুয়ালি শো, তারা সাধারণত দেখায়, কি দেখায় না দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহ দেখায়। কোথায় দেখায় না ইন কম্পারেটিভলি লো রিস্ক অ্যান্ড শর্ট টার্ম অ্যাকশনস, অর্থাৎ অপেক্ষাকৃত কম ঝুঁকি সম্পন্ন স্বল্পমেয়াদী কাজে। এখানে দেখো ছোট ছোট বলে একটা কথা ছিল, ছোট 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 ছোট, সেটাকে ইংরেজি আমি লিটল অ্যান্ড লিটল করব, সেটা তো বাস্তবে সম্ভব নয়, আমি তো লিটারাল ট্রান্সলেশন করবো না এরকমভাবে। তো দেখো এই ছোট ছোট বলতে এখানে বলছে যে সব কাজে রিস্ক কম, তাই জন্য বলে দিলাম আমি কম্পারেটিভলি লো রিস্ক অ্যাকশনস, হয়ে গেল। এভাবে ভাবানুবাদটা করার চেষ্টা করবে। তারপরে বলছে কারণ এতে অতি দ্রুত ফল পাওয়া যায় এবং কাজেই ফল লাভ লোকসানের হিসেবও সহজে করা যায়। দেখো দেখো ভালো করে, এখানে কারণ কারণ তো কারণ দিয়েই একটা বাক্য শুরু হচ্ছে, তো আমি তো আর ইংরেজিতে প্রথমেই একটা বাক্যের শুরুতে বিকজ লাগাতে পারি না। বিকজ স্টেটমেন্টটা কি, যার এগেনস্টে বিকজ কথাটা দেবো, কোন স্টেটমেন্টের এগেনস্টে আমি রিজন দিচ্ছি যে আমি প্রথমেই বিকজটা দেবো, বিকজ দিয়ে সেন্টেন্স শুরু করছি, এটা তো পসিবল নয়, যার জন্য আমাকে একটা স্টেটমেন্ট এখানে এক্সট্রা অ্যাড করেছি আমি, ঠিক আছে। কিসের বিকজ, কিসের কারণ, দেখো দে শো সাচ কাইন্ড অফ টেন্ডেন্সি, তারা এই ধরনের টেন্ডেন্সি দেখায়। টেন্ডেন্সি মানে প্রবণতা, কি প্রবণতা বা ঝোঁক বা তুমি ইনক্লিনেশন কথাটা ইউজ করতে পারো। দে শো সাচ কাইন্ড অফ ইনক্লিনেশন মানে কি ঝোঁক, তাই তো, তার এরকম ধরনের ঝোঁক দেখায়। দে শো সাচ কাইন্ড অফ ইনক্লিনেশন বা দে শো সাচ কাইন্ড অফ টেন্ডেন্সি বিকজ, এর এগেনস্টে বিকজ দিয়ে বললাম বিকজ ইট ইজ ইজি, এটা খুব সহজ, না কি খুব সহজ, টু গেট রেজাল্ট ইন শর্ট টার্ম অ্যাকশনস, অর্থাৎ শর্ট টার্ম অ্যাকশনসের রেজাল্ট পাওয়া খুব সহজ, অ্যান্ড এবং ইটস অ্যাকমপ্লিশমেন্ট মে ইজিলি বি ডিটারমাইন্ড অ্যাসেসড, অর্থাৎ এই যে শর্ট টার্ম যে অ্যাকশনসগুলো আছে সেই অ্যাকশনসের যে অ্যাকমপ্লিশমেন্ট, যে যে অর্জন আর কি, হ্যাঁ, যে অ্যাকমপ্লিশমেন্ট, তো সেই অ্যাকমপ্লিশমেন্টটাকে মে ইজিলি বি ডিটারমাইন্ড, অর্থাৎ ডিটারমাইন্ড মানে কি নির্ণয় করা যায়, অ্যাসেসড মানে মূল্যায়ন করা যায়, তুমি এখানে ইভালুয়েটেড করতে পারো, মে ইজিলি বি ইভালুয়েটেড, এটাও করতে পারো, অথবা এস্টিমেটেড করতে পারো, মে ইজিলি বি এস্টিমেটেড, এই কথাগুলো কিন্তু এখানে ইউজ করা যেতেই পারে। ওকে, তো দেখো অনেক এখানে কিন্তু বেশ কয়েকটা ভার্ব পেলাম, এর সিনোনিমাস, অ্যাসেসড বা ডিটারমাইন্ডের সিনোনিমাস হিসেবে কাজ করবে। চলো পরের সেন্টেন্স, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কাজে ফল পাওয়ার আশা অনেক দূরে, কিভাবে করব, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কাজে ফল পাওয়ার আশা কিন্তু অনেক দূরে, এটাকেও কিন্তু ভাবানুবাদ করতে হবে। দেখো কিভাবে করেছি ভাবানুবাদটা, বাট অর্থাৎ কিন্তু, বাট ইন লং টার্ম ভেঞ্চার্স মানে কি, ভেঞ্চার্স মানে হচ্ছে কোনো ঝুঁকিপূর্ণ উদ্যোগ, তুমি ভেঞ্চার্স কথাটা ইউজ করতে পারো এখানে অ্যাকশনসের পরিবর্তে, হ্যাঁ, কোনো ঝুঁকিপূর্ণ উদ্যোগ, বাট ইন লং টার্ম ভেঞ্চার্স উই হার্ডলি গেট এনি ইনস্ট্যান্ট রেজাল্ট, কিন্তু লং টার্ম ভেঞ্চার্সে আমরা কিন্তু কোনো তাৎক্ষণিক ফলাফল পাই না, সেই ভাবানুবাদ করলাম, কিন্তু মূল বাক্যটাকে ট্রান্সলেট আমি করিনি, ভাবানুবাদ করেছি। চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটি, এক্ষেত্রে লোকসান হলেও বহুদিন পরে তা বোঝা যাবে। ইন সাচ কেস, এক্ষেত্রে ইংরেজি কি, ইন সাচ কেস, তাহলে ইন সাচ কেস ইফ এনি লস ইজ ইনকার্ড মানে কোনো যদি কোনো লস হয়, হ্যাঁ, কোনো লসের ক্ষেত্রে ইনকার কথাটি ইউজ করা যেতে পারে। ইফ এনি লস ইজ ইনকার্ড টু অ্যান এন্ট্রিপ্রেনিয়র মানে কি বলতো, যে উদ্যোগ নেয়, উদ্যোগপতি আর কি, এ পার্সন হু টেক্স এনি এন্টারপ্রাইজ, অর্থাৎ যে কোনো নতুন উদ্যোগ নেয় তাকে বলা হয় এন্ট্রিপ্রেনিয়র। ওকে, তাহলে ইন সাচ কেস এক্ষেত্রে, ইফ এনি লস ইজ ইনকার্ড যদি কোনো লোকসান হয়ে থাকে, হ্যাঁ, টু অ্যান এন্ট্রিপ্রেনিয়র কোনো একটা এন্ট্রিপ্রেনিয়রের জন্য, ঠিক আছে,
এই এখানে কিন্তু এন্টারপ্রেনিউর কথাটা লেখা নেই, হ্যাঁ, তার সত্ত্বেও আমি এন্টারপ্রেনিউর কথাটা অ্যাড করেছি, কারণ লোকসান কার হবে, যে কাজটা আন্ডারটেক করবে, ঠিক আছে, তো যার জন্য এটা মেনশন করেছি। ওকে, ইট উইল বি নোটিসেবল আফটার আ লং টাইম। যদিও কোনো এন্টারপ্রেনিউর লস হয়, সেক্ষেত্রে এটা কিন্তু নোটিসেবল হবে, লক্ষণীয় হবে আফটার লং টাইম, দীর্ঘদিন পরে সে সেটা বুঝতে পারবে যে তার লোকসান হয়েছে যে কাজটা সে করেছে তার জন্য। ওকে, চলো পরে সেন্টেন্সটা দেখে নিই। তারপর নতুন করে আরম্ভ করা একেবারেই অসম্ভব। তারপর মানে কি, দেন করতে পারো, অথবা অ্যাট দ্যাট টাইমও, সেই সময়ও করতে পারো। যদি আসলে বলতে চেয়েছে তারপর মানে সেই সময়, মানে আফটার, যখন সে বুঝতে পারবে যে হ্যাঁ যে কাজটা করে তার কোনো লাভই হয়নি, হ্যাঁ, বরং হ্যাঁ, তখন তাকে আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু নতুন করে শুরু করাটা তখন কিন্তু এক প্রকার অসম্ভব। তাহলে তুমি করতে পারো দেন, অথবা অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ সেই সময়ে, অ্যাট দ্য টাইম, সেই সময়ে, কমা, ইট উইল হার্ডলি বি পসিবল, এটা কিন্তু হার্ডলি পসিবল হবে, ইট উইল হার্ডলি বি পসিবল, মানে হার্ডলি মানে নেগেটিভ সেন্স বিয়ার করে, হার্ডলি কিন্তু কি করে, হার্ডলি নেগেটিভ সেন্স বিয়ার করে, ইট বিয়ার্স আ নেগেটিভ সেন্স। তাহলে কি হলো, ইট উইল হার্ডলি বি পসিবল, অর্থাৎ পসিবল হবেই না বললেই চলে, টু স্টার্ট ইট অ্যাফ্রেশ, অর্থাৎ নতুন করে, অ্যাফ্রেশ মানে কোনো কিছু নতুন করে শুরু করা। ওকে, এভাবে কিন্তু আমরা করতে পারি ট্রান্সলেশন বা সিস্টেম। তো যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারি আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসেলেনিয়াস মেন্সের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই